গোপালপুর নামে এক ছোট্ট শান্ত গ্রাম ছিল। এই গ্রামে মানুষ অনেক স্বপ্ন দেখে, আবার সংগ্রামও করে। এই গ্রামেই বাস করত রঘু নামে এক গরিব চাষি ও তার ছোট্ট মেয়ে মায়া। এই পৃথিবীতে তাদের দুজনের নিজের বলতে আর কেউ ছিল না। রঘু জমির কাছে চাষ করার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু দেখে জমির মাটি শুকনো হয়ে ফেটে আছে, জলের কোনো দেখা নেই। এমন সময় তার ছোট্ট মেয়ে মায়া সেখানে চলে আসে। বাবা, জমি তো একদম শুকনো হয়ে পড়ে আছে, বৃষ্টিরও কোনো দেখা নেই। তুমি কি করে চাষ করবে বাবা? চাষ না করলে আমরা খাবো কি? এবারে তো আমাদের না খেয়ে থাকতে হবে বাবা। তুই একদম চিন্তা করিস না রে মা, চেষ্টা করলে কিছু না কিছু হবে। আর ভগবান তো আছে, নিশ্চয়ই এই গরিবের দিকে মুখ তুলে তাকাবেন। পরের দিন সকালে রঘু তার ছোট্ট মেয়ে মায়াকে নিয়ে গ্রামের পঞ্চায়েত প্রধানের বাড়িতে যায় জলের কিছু সাহায্যের জন্য। প্রধান সাহেব, আমার জমিতে একটুও জল নেই। জমির মাটি সব শুকিয়ে ফেটে গেছে, বীজগুলোও শুকিয়ে গেছে। আমি একটুও চাষ করতে পারছি না প্রধান সাহেব। দয়া করে আমাকে একটু সাহায্য করুন প্রধান সাহেব। যদি চাষ না করতে পারি তাহলে না খেতে পেয়ে শেষ হয়ে যাব প্রধান সাহেব। এই মাহারা বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব প্রধান সাহেব? দয়া করে আমাদের একটু সাহায্য করুন যাতে আমি চাষ করে খেতে পারি প্রধান সাহেব। কিন্তু রঘু, সে তো আমি সব জানি, সব বুঝি, কিন্তু তোমাকেও তো বুঝতে হবে এখনকার দিনে বিনা পয়সাতে কিচ্ছু হয় না। যা কিছু কাজ করতে গেলে আগে টাকা কড়ি লাগে, টাকা। বিনা পয়সাতে কোনো কাজ হয় না রঘু। আমি চাইলে তোমার জমিতে জলের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু তোমাকে 30,000 টাকা আমাকে দিতে হবে, তবেই আমি তোমার জমিতে জলের ব্যবস্থা করব। বিনা পয়সাতে আমি কোনো কাজ করি না বাবু। প্রধান সাহেব, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আর এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে থাকি। আমি এতগুলো টাকা কোথায় পাবো প্রধান সাহেব? দয়া করে আমাকে সাহায্য করুন প্রধান সাহেব, আমার উপর একটু দয়া করুন। না 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 রঘু, তুমি একটু বোঝো। এখন পঞ্চায়েতের কোনো কাজ করতে গেলে আগে টাকা দিতে হয়। বিনা পয়সাতে এখন পঞ্চায়েত অফিস থেকে কিছু পাওয়া যায় না। আমি বিনা পয়সাতে তোমার কি করে সাহায্য করব বলো? পঞ্চায়েত প্রধানের এমন কথা শুনে রঘু আর মায়া হতাশ হয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। সেই দিন রাতে রঘু তার কুঁড়ে ঘরের বারান্দায় হ্যারিকেন জেলে মন খারাপ করে বসে থাকে, আর ভাবতে থাকে সে এত দুঃখ কষ্ট কি করে দূর করবে। এমন সময় সেই অন্ধকারের মধ্যে কোথা থেকে একটা সাধু বাবা চলে আসে রঘুর সেই কুঁড়ে ঘরের সামনে। কি হে ছোড়া, আমাকে দেখে অবাক হচ্ছিস বুঝি? না না না, আমি এখানে পথ ভুলে আসিনি। আমি সব সময় গরিব অসহায় সৎ মানুষদেরকে সাহায্য করি। তুই ভীষণ অসহায়, তাই আমি তোকে সাহায্য করতে এসেছি। সাধু বাবা, আপনার কথাতে আমি প্রাণ ফিরে পেলাম সাধু বাবা। এই গরিব অসহায়কে কখনো কেউ সাহায্য করেনি। আমি গরিব বলে সবাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আজ আপনি আমাকে সাহায্য করতে এসেছেন। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না সাধু বাবা। এরপর সাধু বাবা জাদু করে একটা বীজের থলি রঘুর হাতে তুলে দেয়, আর সেটাকে বিশ্বাসের সাথে রোপণ করতে বলে সেখান থেকে সাধু বাবা সেই রাতেই চলে যায়।
এদিকে মায়া তার নিজের ঘরে ঘুমিয়েছিল। সে বাইরের কোনো ঘটনাই বুঝতে পারল না। পরের দিন সকালে রঘু মনের মধ্যে অনেক আত্মবিশ্বাস নিয়ে সাধু বাবার সেই বীজগুলো ছড়িয়ে দিয়ে চাষ করতে শুরু করে। কয়েকদিন পরে রঘু আর মায়া জমিতে এসে চমকে যায়। তারা দেখে তাদের শুকনো জমিতে অনেক গাছ হয়েছে, আর সেই গাছে অনেক সোনার ফসল ফলেছে। বাবা, এই দেখো, আমাদের জমিতে যেন জাদু হয়েছে। কত গাছ, আর প্রত্যেকটা গাছে কত সোনার ফসল। হ্যাঁ রে মা, ঈশ্বর যেন আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না রে মা। আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না। হে ঈশ্বর, তোমার অনেক অনেক ধন্যবাদ। এদিকে রঘুর জমিতে সোনার ফসলের খবর সারা গ্রামে ছড়িয়ে যায়। এমন সময় পঞ্চায়েত প্রধানের কাছে গ্রামের একটা লোক দৌড়ে দৌড়ে আসে। প্রধান সাহেব, শুনেছেন নাকি রঘুর জমিতে নাকি অদ্ভুত গাছ হয়েছে? সেই গাছে অনেক সোনার ফসল ফলেছে। রঘু তো আর গরিব রইল না গো প্রধান সাহেব, দেখবেন চলুন। বলিস কি রে, রঘুর জমিতে সোনার ফসল? এ তো আশ্চর্য ঘটনা। না না না, ও ফসল রঘুকে কোনোভাবেই দেওয়া যাবে না। যে করেই হোক ওই ফসলগুলোকে ছিনিয়ে নিতে হবে। আর ওই জমিটা রঘুর জমি নয়, ওটা কাগজে কলমে সরকারি জমি। তাই ওই জমির ফসল কোনোভাবেই রঘুকে দেওয়া যাবে না। এই শোন, তোরা এখনই যা, গিয়ে ওই রঘুকে ভালো করে ব্যবস্থা করে ঠান্ডা করে দে। ওই জমির সমস্ত সোনার ফসল আমার চাই। একটাও ফসল যেন রঘুর না হয়। ওকে ভালো মতো শায়েস্তা কর, আর জমির সমস্ত ফসল আমার চাই। হয়ে যাবে বস, তুমি কিছু চিন্তা করো না। আমরা এখনই গিয়ে ওই বেটা ছেলেকে ব্যবস্থা করে দিচ্ছি। ওই চল তো, রঘুকে গিয়ে ঠান্ডা করতে হবে, চল। এরপর পঞ্চায়েত প্রধানের দুই গুন্ডা রঘুর বাড়ির সামনে চলে আসে রঘুর ক্ষতি করার জন্য। এমন সময় গ্রামের কয়েকজন লোক সেখানে হাজির হয়ে যায়, যারা রঘুকে ভালোবাসে। আরে, এরা তো পঞ্চায়েতের গুন্ডা। এরা রঘুর বাড়িতে এসেছে রঘুকে ক্ষতি করার জন্য। চলো বন্ধুরা, এদের ব্যবস্থা করো, মারো মারো, এদের মারো। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা, আর মারিস না রে। ও বাবা গো, ওরে বাবা, আর মারিস না রে, ছেড়ে দে রে, ওরে বাবা। গ্রামের সবাই মিলে পঞ্চায়েত প্রধানের দুই গুন্ডাকে মেরে জব্দ করে দেয়। এরপর থেকে রঘু আর মায়ার জীবনে আর কোনো কষ্ট থাকে না। রঘু সেই সোনার ফসলগুলো বিক্রি করে একটা বড় বাড়ি বানিয়ে ফেলে। তারপর তারা দুজনে খুব সুখে দিন কাটাতে শুরু করে। তাদের জীবনে আর কোনো অভাব থাকে না।